মধুর ভয় লাগছে, জিজ্ঞেস করবে বাগানে কেউ আছে কিনা, নাকি জানালা বন্ধ করে দিবে। যদি চোর ডাকাত হয়, এমনিতেও বাসায় কেউ নেই, শুধু শুধু খাল কেটে কুমির আনার দরকার নেই। তাই মধু জানালা বন্ধ করে দিল। কালকে রাতের মতো আজকেও কাটবে ভয়ে। এমনিতে ঝড় বৃষ্টি, তারপর মধুর আলগা ভয় তো আছেই। খাওয়া দাওয়া করে মধু দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ল। আজও খুব সকালেই ঘুম ভাঙল মধুর। কাল রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নামাজ পড়ে নাস্তা বানাতে গেল। আজকে আর বের হতে ইচ্ছে হচ্ছে না। নাস্তা বানাতে বানাতে 7টা বেজে গেল। মধু নাস্তা খেতে খেতে টিভি দেখতে লাগলো। হঠাৎ কলিং বেল বাজায়। মধু নাস্তার প্লেট টেবিলের ওপর রেখে লুকিং গ্লাস দিয়ে দেখল ওর মা আর ওর বোন এসেছে। ওদের দেখে মধু দ্রুত টিভি বন্ধ করে নাস্তার প্লেট নিজের রুমে রেখে এসে দরজা খুলে দিল। আইরিন রহমান ঘরে ঢুকে বললেন, এত সময় লাগলো কেন দরজা খুলতে? খাচ্ছিলাম আমি। নাস্তা বানিয়েছিস? হ্যাঁ। মধু দায়সারা জবাব দিল। কলেজে যাবি? যেতে হবে। আমি রেডি হয়ে আসছি। এটা বলে মধু নিজের ঘরে গিয়ে নাস্তা খেয়ে রেডি হয়ে নিল। তারপর ব্যাগ নিয়ে যাওয়ার সময় রান্নাঘরে একবার উকি দিয়ে জিজ্ঞেস করলো, নানি কেমন আছে? এখন ভালোই আছে। আচ্ছা বলেই মধু কলেজে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে হাঁটতে লাগলো। একটু হাঁটতেই দেখলো ইয়াদ একটা মেয়ের সাথে হাসতে হাসতে কথা বলছে। মেয়েটাও হাসছে। কেন জানি ব্যাপারটা একদম ভালো লাগছে না মধুর। কেন ভালো লাগছে না মধু নিজেও জানে না। তাই মধু আর ওইদিকে তাকালো না, কিন্তু তবুও চোখ হারামি বারবার ওই দিকে চলে যায়। ওদের ক্রস করার পর ঘাটটাও বেইমানি করছে। না চাইতেও ঘাড় ঘুরিয়ে মধু ওদের দেখছে। ওরা চোখের আড়াল হওয়া পর্যন্ত মধু কতবার যে ঘাড় বাঁকা করে ওদের দিকে তাকিয়েছে সেটাও নিজেও জানে না। কলেজে পৌঁছানোর পরই আরিয়ার পাশে গিয়ে বসলো মধু। আরিয়া মধুর উদাস মুখের দিকে তাকিয়ে বলল, কিরে কি হয়েছে? চেহারা এমন করে রাখছিস কেন? আরে একটা ছেলের ওপর ক্রাশ খেয়ে বসে আছি। তো সমস্যা কই? গিয়ে লাইন মার। ছেলে কই থাকে? আমাদের বাসার 3 তলায়। আরিয়া লাফিয়ে উঠে বলল, বাহ, তাইলে আর লাগে কি? সকাল বিকাল ক্রাশের সাথে দেখা হবে, তাই লাইন মারা শুরু কর। এত সহজ না বোন, পুরোটা শোন, তারপর কথা বল। ওর এক্স 5 তলায় থাকে। মধুর কথা শোনার পর যতটা উচ্ছ্বাস আরিয়ার মুখে ছিল সব ফুস হয়ে গেছে। তবু আরিয়া বলল, এক্স হয়েছে তো কি হয়েছে? ওর সাথে তো আর এখন সম্পর্ক নাই। না থাকলেও ওর এক্স সহ্য করতে পারে না আমি ওর সাথে কথা বললে। মানে কি? কি বলে? আরিয়া ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। মধু এই 2-3 দিনে নিশি যা যা বলেছে করেছে সব আরিয়াকে বলল। আরিয়া সব শুনে বলল, আচ্ছা তোর ক্রাশ মানে ইয়াদের দিক থেকে কোনো সাড়া আছে? আমি বুঝতে পারছি না। স্বাভাবিক আচরণই করে, আর সবার সাথে যেভাবে কথা বলে আমার সাথে সেভাবেও বলে। এখনই কিছু বলা যাবে না, আরও কয়েকদিন দেখ, তারপর তুই নিজেই বুঝবি। মধু আরিয়ার কথার উত্তরে কিছু বলতে যাবে, তার আগেই স্যার চলে এলো। তাই মধু আর কথা বলতে পারলো না। ক্লাস শেষে কোচিংয়ে গেল। আজকে 2টো ম্যাচই পড়তে হবে। 3-4 দিন ধরে প্রচুর খামখেয়ালি করেছে, আর করলে হবে না। 2টো ব্যাচ ছুটি হয়েছে সন্ধ্যার সময়। আরিয়ার মধু একসাথে ওই রাস্তাটা দিয়ে হাঁটতে লাগলো। আচমকাই মনে হলো কেউ একজন ওদের পেছনে পেছনে আসছে। এটা শুধু মধুর না, আরিয়ারও মনে হলো। কে আসবে? আরিয়ার মধু দুজনেই কয়েকবার পেছনে তাকালো, কিন্তু সন্দেহজনক কাউকে দেখতে পেল না। আবার হাঁটতে শুরু করলো ওরা। এবারও সেম কাহিনী। মধু ভয়ে আরিয়ার হাত চেপে ধরে বলল, দোস্ত, আমার মনে হয় ভূত আমাদের পেছনে পড়েছে, তাড়াতাড়ি হাঁট। আরে ভূতটুত কিছু না, হয়তো কেউ ফাজলামি করতেছে, শালারে পাইলে চটকাইতাম। আরিয়া বিরক্তি মুখে হাঁটছে, আর মধু ভয়ে ভয়ে। ওই রাস্তাটা পার হয়ে একটু হাঁটলেই মধুর বাড়ি। আরিয়া মধুর বাড়ির সামনে এসে ওকে বিদায় দিয়ে চলে গেল। মধু ঘরের সামনে আসতেই দেখতে পেল নতুন কয়েক জোড়া জুতা। মধু ভেবে পেল না ঘরে আবার কোন মেহমান আসলো। কৌতূহলী হয়ে দরজায় নক করলো সে। আইরিন রহমান দরজা খুলে হাসি মুখে মধুকে ঘরে নিয়ে এলো। আইরিন রহমানের আচরণ ঠিকঠাক লাগছে না মধুর কাছে। হঠাৎ এত আধিক্যতা কেন? আইরিন রহমান যখন মধুকে বসার ঘরে নিয়ে গেল তখন মধু বুঝতে পারল কাহিনী কি। ওকে দেখতে এসেছে একটা আন্টি টাইপের মহিলা আর একটা ছেলে। মনে হয় মহিলারই ছেলে। বয়স আন্দাজে 32 হবে হয়তো। মধুর অনুসন্ধানের মাঝে আইরিন রহমান বাম হাত ঢুকিয়ে দিয়ে বললেন, এই তো আমার মেয়ে, ও রেডি হয়ে আসুক, আপনারা একটু বসুন। এটা বলে আইরিন রহমান মধুকে ওর ঘরে নিয়ে গিয়ে বলল, তাড়াতাড়ি বিছানার ওপর রাখা শাড়িটা পরে একটু সেজেগুজে নে, আর মুখ প্যাঁচা মতো না করে একটু হাসি রাখবি। এটা বলে উনি চলে যেতে নিলেই মধু বলল,
আমাকে একবার জিজ্ঞেস করতেও পারতে। তোকে জিজ্ঞেস করার কি আছে? বড় হয়েছিস, বিয়ে হবে না নাকি? কতদিন আর আমার ঘাড়ে বসে থাকবি? বললাম তো, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি চলে যাব। তোমার ঘাড়ে আর বসে খাবো না। তবু এই বিয়ে শাদিতে আমাকে জড়িও না। না, কোনো কথা হবে না। চটপট রেডি হয়ে আয়, আর ওদের সামনে উল্টাপাল্টা কিছু করলে একদম মেরে ফেলবো। বলে আইরিন রহমান চলে গেলেন। মধু বাম হাত দিয়ে চোখ মুছে শাড়ি পরল, তারপর চুল ছেড়ে ওদের সামনে আসলো। আইরিন রহমান ওকে সবার সামনে বসিয়ে দিলেন। মধু মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। ছেলের মা হঠাৎ বলে উঠল, এইদিকে তাকাও। মধু মুখ তুলে তাকালো। মহিলাটা পাশের ছেলেটার দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে বাবু? ছেলে বলল, তোমার পছন্দ হলেই হলো। ছেলের মা 32 দাঁত কেলিয়ে বলল, মেয়ে মাশাআল্লাহ, আমাদের পছন্দ হয়েছে। তো মামুনি, তুমি রাঁধতে পারো? না আন্টি। মধুর জবাব শুনে মধুর মা ওকে চোখ গরম করে ইশারায় বলল হ্যাঁ বলতে, কিন্তু মধু বলল না। মহিলাটা আবার বলল, শিখে নেবে। আর শোনো, বিয়ের পর কিন্তু লেখাপড়া চলবে না। কেন? মধু অবাক হয়ে বলল, কারণ আমার ছেলেই তো বিশেষ ক্যাডার, তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে, তাই এত পড়াশোনার দরকার নেই। মধুর মেজাজ তেতো হয়ে উঠল। মস্তিষ্কে সুপ্ত প্রতিবাদী ভাব জাগ্রত হলো। মুখের লাগাম খুলে গেল। মধু উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি মেয়ে, তবু এগুলো কিভাবে বলতে পারলেন? আমি কেন আরেকজনের গলায় ঝুলে পড়ব? কেন আরেকজনের দাসত্ব করব, যেখানে আমিও মানুষ সেও মানুষ? নাকি আপনারা এখনো জাহিলিয়াতের যুগে পড়ে আছেন? মেয়েদের মানুষ বলে মনে করেন না? মেয়েদেরকে আত্মসম্মান বোধ নেই? আপনারা তো আমাদের বোঝা মনে করেন। এখন কার ঘাট থেকে কে নামবে? এই তো আমার মা, তার ঘাট থেকে নামানোর জন্য আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আর আপনি আপনার বিশেষ ক্যাডার ছেলের গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য লেগেছেন। এতটুকু বলতে আইরিন রহমান আর সহ্য করতে পারলেন না। মধুর চুলের মুঠি ধরে টানতে টানতে গিয়ে রুমে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিলেন। তারপর পাত্রপক্ষের সামনে এসে পাত্রের মাকে বললেন, ক্ষমা করবেন আপা। পাত্রের মা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এমন বেয়াদব মেয়ে এখনো বাঁচিয়ে রেখেছেন কেন? এই মেয়েকে জীবনে বিয়ে দিতে পারবেন না। এটা বলে মহিলা আর তার ছেলে চলে গেল। রাগে আইরিন রহমানের মাথা ফেটে যাচ্ছে। এত কষ্ট করে এমন একটা সম্বন্ধ জোগাড় করেছিল, সব শেষ। আইরিন রহমান মধুর ঘরে ঢুকে ইচ্ছে মতো মারলেন ওকে। গায়ে দাগ বসে গেছে। অনেক মারার পর ক্লান্ত হয়ে সে চলে গেল। আর মধু রুম অন্ধকার করে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। আজ খুব করে বাবাকে মনে পড়ছে মধুর। যখন মধুর বয়স 4 বছর ছিল, তখন ওরা ফুলপুর থাকতো। প্রতিদিন সন্ধ্যায় অফিস শেষে বাবা আসলে মধু ওর বাবার গলা জড়িয়ে শুয়ে থাকতো। তখন দিনগুলো কত সুন্দর ছিল। হঠাৎ অ্যাক্সিডেন্টে বাবা মারা যাওয়ার পর সব উল্টে গেল। মা কেমন যেন হয়ে গেল। মামাদের কৃতিত্ব চলে এলো সংসারে। মাকে আবার বিয়ে দেওয়া হলো। মা ওখানে সংসার করত, আর মধু মামার বাড়ি থাকতো। ওই বয়সে কত কিছু শিকার হয়েছে মধুর, ভাবতেই কান্না পায়। তারপর 6 বছর বয়সে মা ফিরে আসে। ওখানে নাকি ডিভোর্স হয়ে গেছে। ওখান থেকে একটা 1.5 বছর বয়সী মেয়েও নিয়ে আসে। তারপর থেকে আবার মায়ের সাথেই থাকা। কিন্তু তখন থেকে মনে হচ্ছিল একই চেহারা হলেই মানুষটি মা হয় না। মধু এসব স্মৃতি ভাবতেই ডুকরে কেঁদে ওঠে। মনের ক্ষত শরীরের ব্যথা মিলিয়ে চোখদ্বয় ক্রমেই বুঝতে শুরু করলো। মধু মনে মনে বলল, এটাই যেন আমার শেষ ঘুম হয়। সকালের কোমল হাওয়া আধখোলা জানালার গ্রিল ভেদ করে মধুর ঘুমন্ত শরীরে আশ্রে পড়ছে। ওর চুলগুলো অবাধ্য হাওয়ার তালে তালে উঠছে। মধুর এখনো ঘুম ভাঙেনি। এদিকে একজোড়া চোখ তাকে কাঁচের জানালার গ্রিলের বাইরে থেকে পর্যবেক্ষণ করছে। এত সুন্দর মানবী সে আগে কখনো দেখেনি। তাই নিজের ফোনে এই ঘুমন্ত মায়াময়ী মানবীর একটা ছবি তুলে নিল। কিন্তু হাতের কালশিটে দাগ আর চেহারার উদ্বিগ্নতা ফুটিয়ে তুলল। সে আর বেশিক্ষণ থাকতে পারল না। রুমে কাউকে আসতে দেখে সে সরে পড়ল। মিলি এসে মধুর মাথায় হাত দিয়ে দেখল অনেক জ্বর শরীরে। মিলি আলতো ধাক্কা দিয়ে ডাকলো, আপু, এই আপু, ওঠ। কয়েকবার ডাকার পর মধু আস্তে আস্তে চোখ খুলল। সারা শরীর প্রচণ্ড ব্যথা করছে, মাথা ঘুরছে। মধু এক হাত দিয়ে মাথা ধরে উঠে দাঁড়ালো। কালকের সন্ধ্যায় পরিহিত শাড়ি এখনো মধুর পরনে। আস্তে আস্তে খাটে বসে মধু নিজের মাথাটা চেপে ধরল। তারপর মিলিকে বলল, নাস্তা হলে আমাকে একটু হালকা নাস্তা দে। মিলি গিয়ে নাস্তা এনে মধুর সামনে রাখলো। মধু একটু নাস্তা খেয়ে নিজের কাছে থাকা জ্বরের ওষুধ খেয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না মধু। আজ কলেজেও যাওয়া হবে না। দ্বিতীয়বার মধুর ঘুম ভেঙেছে সকাল 11টায়। এখন একটু ঠিকঠাক লাগছে। মধুর জ্বরটাও সেরেছে, কিন্তু সারা শরীরে ব্যথা কমেনি। মধু ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে এসে
মিলিকে দিয়ে মায়ের ফোনটা আনলো। তারপর আরিয়াকে ফোন দিল। আরিয়া ফোন ধরতে মধু বলল, আজকে বিকেলে বাসায় আসিস, কথা আছে। আচ্ছা। কলেজে আসিসনি কেন? বিকেলে আসলেই জানতে পারবি। আচ্ছা, আসবো। মধু ফোনটা আবার মিলিকে দিয়ে রেখে আসলো। তারপর আবার শুয়ে পড়লো। কলেজ শেষে একটা ব্যাচ পড়ে আরিয়া মধুর বাসায় চলে আসলো। মধু তখনও শুয়েছিল। আরিয়াকে দেখে উঠে বসলো। তারপর বলল, ব্যাস করে আসলি? হ্যাঁ। এবার বল, কি বলবি? আর কলেজে যাসনি কেন? আমি আর কোচিং করবো না রে, তুই স্যারদেরকে বলে দিস। কিন্তু কেন? মন চায় না। মন চায় না নাকি আন্টি কিছু বলেছে? জানিসই তো, তাহলে আর জিজ্ঞেস করিস কেন? কিন্তু এতটুকু বলেই আরিয়া থেমে গেল। মধুর হাত পায়ে কালশিটে দাগ দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তোর হাতে পায়ে এমন দাগ কেন? মধু মলিন একটা হাসি দিয়ে সন্ধ্যার ঘটনা আরিয়াকে বলল। আরিয়া সবটা শুনে কান্না করে বলল, এজন্যই তুই ব্যাস পড়বি না? হুম। পারলে আমার জন্য কয়েকটা টিউশনি খুঁজে দিস। আচ্ছা, আমি দেখব। আর শোন, ব্যাচের পড়াগুলো তুই আমাকে একটু কলেজে এসে বুঝিয়ে দিস। আরিয়া মধুকে জড়িয়ে ধরে বলল, চুপচাপ সব সহ্য করে যা, আল্লাহ সব দেখছেন, তোর কষ্ট শেষ হবেই। মধু ম্লান হেসে মনে মনে বলল, আমিও সেই আশাতে আছি। আরিয়া চলে যাওয়ার পর মধু উজু করে নামাজ পড়ে 3 তলায় নামলো ওর পদার্থবিজ্ঞান নোট খাতার জন্য। দরজায় নখ দিতেই ইরিন দরজা খুলল। মধুকে দেখে অ্যাঙ্গেল হেসে বলল, ভেতরে আসো। মধু ভেতরে গিয়ে দেখে বসার ঘরে ইরিনের আম্মু, আব্বু, ইয়াদ আর একটা ছেলে বসে আছে। এই ছেলেটাকে মধু এর আগে কখনো দেখেনি। ইরিন মধুকে নিয়ে নিজের রুমে আসলো। তারপর মধুকে বসতে বলে বলল, চা চলবে নাকি কফি? চা চলবে। ইরিন একটু হেসে বলল, দ্যাটস গ্রেট। আমি আর ইয়াদ ভাইয়া চা খোর, ইফাজ ভাই আবার কফি খোর। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। ইরিন চলে যেতে নিলেই মধু বলল, ইরিন শোনো, সোফায় বসা নতুন ছেলেটাকে। ইরিন দাঁত বের করে হেসে দরজার কাছ থেকে ফিরে এসে মধুর হাত ধরে দাঁড় করিয়ে বলল, চলো। মধু ভুরুকুসকে বলল, কোথায়? আহা, চলো না। এটা বলে ইরিন হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো মধুকে। তারপর ইরিন সবার মনোযোগ আকর্ষণ করার জন্য বলল, এই যে আমার শ্রদ্ধেয় পিতা, মাতা ও ভাইদয়, আমার কথাগুলো যদি একটু কৃপা করে শুনতেন তাহলে আমি কৃতার্থ হব। ইরিনের এই লম্বা বক্তব্য শুনে সবাই ওর দিকে তাকালো। সবার অ্যাটেনশন পাওয়ার পর ইরিন মধুর হাত ধরে বলল, এই যে কিউট মিষ্টির দোকানের মতো মেয়েটা আমার বান্ধবী। তো আমার বান্ধবী জানতে চেয়েছে ইয়াদ ভাইয়ের সাথে বসা নতুন ছেলেটাকে, কি তার পরিচয়, কেন সে উড়ে এসে জুড়ে বসেছে। ইরিনের কথা শুনে সবাই হো হো করে এক দফা হেসে উঠল। আর মধু লজ্জায় লাল নীল হচ্ছে। তারপর ইরিন হাতের ইশারায় বলল, এই নতুন ছেলে উঠে দাঁড়াও, তোমার পরিচয় দাও। ইরিনের এই কথা শুনেও সবাই হেসে দিল। ইয়াদের পাশের ছেলেটা উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আমি আবরাম খান ইফাস, সদ্য ডাক্তারি পাশ করে আজকে দেশে ফিরলাম। আমি ইয়াদ, ইরিনের বড় ভাই, আর ইয়াফ খান ও সাইদা খানের বড় পুত্র। এছাড়া আর কোনো পরিচয় নেই আমার। ইফাজের কথা শেষ হতেই ইরিন বলল, মধু, এবার এই নতুন ছেলেটার পরিচয় নিয়ে কোনো সন্দেহ আছে? মধু লজ্জায় লাল হয়ে কিছু না বলেই ইরিনের রুমের দিকে দৌড় দিল। মধুর কাণ্ডে সবাই আরেক দফা হাসলো। ইরিনও হাসতে হাসতে কিচেনে গিয়ে 2 কাপ চা নিয়ে ঘরে আসলো। মধু ইরিনকে দেখে মুখ ফুলে বলল, এভাবে লজ্জা না দিলে কি হতো না? কোথায় লজ্জা দিলাম? আমি তো আমার বড় ভাইয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দিলাম এভাবে সবার সামনে। ও, তাহলে চিপায় গিয়ে পরিচিত হতে চাও? মধু ইরিনের হাতে একটা থাপ্পড় দিয়ে বলল, অসভ্য তুমি। ইরিন দাঁত কেলিয়ে হেসে বলল, এই কমপ্লিমেন্টটা কিন্তু ভাল লাগছে। চা শেষ করে ইরিন একটা চকলেটের বক্স মধুর হাতে দিয়ে বলল, এটা ওই নতুন ছেলেটা এনেছে, নাও। আমি তো চকলেট খাই না। তাহলে তোমার বোনকে দিও। তবু নিতেই হবে। ইরিনের জোরাজুরিতে মধুর নিতেই হলো। তারপর মধু আর ইরিন 5-10 মিনিট কথাবার্তা বলে মধুর নোট খাতাটা হাতে নিয়ে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে ইয়াদের দিকে এক পলক তাকাচ্ছে। মহাশয় 32 দাঁত বের করে খেলাচ্ছে। মধুদের ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে আসতেই নিশির সাথে দেখা। নিশি গম্ভীর কণ্ঠে বলল, ইয়াদের বাসায় গেছো কেন? তোমার এক্সকে চুম্মা দিতে। মানে? নিশি ভুরুকুসকে বলল, দেখছো হাতে খাতা, তারপরে জিজ্ঞেস করছো কেন? তোমাকে না বলছি ওকে আর ওর বোনকে এড়িয়ে চলতে? তুমি বললে আমি শুনবো কেন? তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কি করতে পারি। যা করার করো তুমি, তবে তুমি মনে রেখো তোমার মায়ের কানে বিষ ঢালার মতো বিষও আমার কাছে আছে। অতএব যা করবে ভেবে চিন্তে করবে। তুমি আমার মাকে কি বলবে? কিচ্ছু না, শুধু 3 তলার ইয়াদ নামক একটা ছেলে তোমার এক্স, এটাই বলবো। মধু এতটুকু বলে একটু বাঁকা হেসে উপরে চলে গেল। আর নিশি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
বাসায় গিয়ে মধু দরজা বন্ধ করে পড়তে বসলো। পড়ায় মন বসছে না, সব কিছুতেই বিতৃষ্ণা চলে এসেছে। জীবন ভালো লাগে না, শুধু মাথায় হাত দিয়ে বসে হেড ডাউন করে রাখলো। জ্বর বোধহয় আবার আসছে, ক্ষুধাও লাগছে। সকালে নাস্তা খাওয়ার পর আর খাওয়া হয়নি। মধু দরজা খুলে রান্নাঘরে গিয়ে খাবার খেয়ে আসার সময় আইরিন রহমানের ঘরের সামনে একটু কান খাড়া করতেই শুনতে পেল আইরিন রহমান কাকে যেন বলছে, আপনার কাল এসে দেখে যান, তাহলেই হবে। এতটুকু শুনেই মধু বুঝতে পারল কোন বিষয়ে কথা হচ্ছে। মধু নিঃশব্দে সেখান থেকে নিজের ঘরে চলে গেল।